প্রেমের পাঁচ পূরণ পর্ব সংখ্যা ৯। লেখিকা আফনান লারা, পাঠে ফারিয়া। আহানা হেঁটে বাড়িতে ফিরতেছে, হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল সেই মেয়েটা যার কাছে ও কানের দুল বিক্রি করেছিল। মেয়েটা আহানাকে চিনতে পেরে এগিয়ে আসলো। তুমি আমার কানের দুলটা কি করেছিলে? শান্ত ভাই আমার থেকে ১০০ টাকা দিয়ে সেটা কিনে নিয়ে গেছে। ওহ, ভাইরে কি আপনি চেনেন? আহানা হোম বলে হেঁটে চলে গেল। বাসায় ফিরে ভাবতেছে সে শান্তর ওর দুলটা কেন কিনেছিল, আবার ওকে সেটা ফেরতও দিল। ভার্সিটিতে গিয়ে আহানা চারদিকে শুধু শান্তকেই খুঁজে যাচ্ছে। কোথায় গেল? আজ আসে নাই নাকি? আহানা এদিক ওদিক তাকিয়ে পিছনে ফিরতেই শান্তর মুখোমুখি হলো। শান্ত মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে, হাত দুটো পকেটে রেখে। আহানা ডোক গিলে একটু পিছিয়ে গেল, তারপর বলল, রূপা ডাকতেছে। দাঁড়াও। কি? রূপা তো ডাকতেছে না। আহানা চুপ করে থেকে বলল, আসলে ওই তখন ডাকতেছিল। ওহ আচ্ছা, এতক্ষণ আমাকে খুঁজছিলে বুঝি? না তো, কেন? ওহ গুড, আমি যাই। আহানা কিছুটা দৌড়ে পালিয়ে আসলো। আজ শান্তর হাবভাব ঠিক লাগতেছে না তার। শান্ত আহানার চলে যাওয়ার দিকে তাকিয়ে হঠাৎ কেউ একজন ওর হাত ধরে নিজের দিকে ফিরালো। এলিনা? বেব, কি ব্যাপার বলো তো? তুমি কি আমাকে মিস করো না একটুও? আমি ভার্সিটিতে না আসলে একটু ফোনও করো না, আর আমি করলেও রিসিভ করো না। শোনো এলিনা, আমি আগেও বলেছি, এখন আবার বলতেছি, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। শুধু শুধু সম্পর্কটাকে আগে বাড়াতে চাও কেন বলো তো? আমি কিছু জানি না, আমার শুধু তোমাকেই চাই, ব্যাস। আহানা ক্লাসরুম থেকে শান্ত আর এলিনার দিকে তাকিয়ে আছে। রূপা বলল, ওদের কাপড়টা কত কিউট। আহানা হেসে বলল, আজ কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে আহানা, শান্তর মতো করে হেঁটে লেকটাতে ইটের কণা একটা একটা করে পানিতে ফেলতেছে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে। অবশ্য এতক্ষণ বাতাস ছিল, কিন্তু এভাবে বৃষ্টি এসে যাবে, আবারও গতিও বেড়ে যাবে, তা একদমই ভাবেনি আহানা। উঠে মাথায় হাত দিয়ে দৌড়াতে যেতে কে ওর হাতটা ধরে ফেললো। আহানা আটকে গিয়ে পিছনে তাকালো। শান্ত ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানির কারণে একবার চোখ বন্ধ করতেছে, আবার খুলছে। আহানা চুপ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত কিছুই বলছে না, চুপচাপ ভিজে যাচ্ছে। দাঁড়িয়ে থাকলো যেন সে রিকশায় ওঠে। আহানা বিরক্তি নিয়ে রিকশায় উঠে পড়ল। এমন কেন করছে ওরা? কাকে ভয় পাচ্ছে? বাসায় ফিরে হাতে ৬,০০০ টাকা নিয়ে কিছুক্ষণ বসে রইল সে। তারপর সেগুলো নিয়ে তারেক রহমানের বাসায় নক করল। উনি দরজা খুলতে আহানা হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন? টাকা এনেছো? আহানা চুপ করে থেকে বলল, এনেছি। উনি টাকাটা হাতে নিয়ে ব্রু কুঁচকে বললেন, এখানে দেখি ৬,০০০ টাকা। বাকি ২,০০০ টাকা কোথায়? আর এই মাসের ভাড়াও তো বাকি। আঙ্কেল, আমি বাকি ২,০০০ টাকা কদিন পর দিয়ে দেব, এখন আমার হাতে টাকা নেই। মুখের ওপর ধুম করে দরজা লাগিয়ে চলে গেলেন তারেক রহমান। আহানা বাসায় ফিরে মন খারাপ করে খাটের উপর বসে আছে। কণিকা আপু ফোনে গেমস খেলতেছে। হঠাৎ আহানার মন খারাপ দেখে বললেন, আহানা শোন, তোকে আমি একটা কিছু সাজেস্ট করতে পারি, যদি তুই কিছু মনে না করিস। না, কিছু মনে করব না, বলো। তুই টিউশনি ছেড়ে বাসা বাড়িতে কাজ কর। আমার ছেলে এক বোনের নতুন বিয়ে হয়েছে, সে বুয়া খুঁজতেছে। সকালে সব কাজ করে দিয়ে তুই ভার্সিটিতে চলে যাবি, ব্যাস। মাসে ১০,০০০ টাকা দিবে। আহানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কথাটা শুনে। চোখ মুছে বলল, ওহ আচ্ছা। কিরে, করবি? কথা বলবো? না থাক। শোন, কোনো কাজে ছোট নয়, তোর তো টাকার দরকার। এই কটা টাকা দিয়ে তোর চলে না, তাই বললাম। আহানা হেসে বলল, ধন্যবাদ আপু, আমি দেখি কি করা যায়। আহানা আরেক দিকে ফিরে শুয়ে পড়ল। খুব জোরে কান্না পাচ্ছে তার, চোখ মুছেই যাচ্ছে সে।
তাও চোখের পানি এসে ভরে যাচ্ছে বারবার। ঠিক বলেছে আপু, বুয়াদেরও বেতন ভালো আমার থেকেও। আমার আর বুয়ার মধ্যে তো কোনো তফাৎ নেই। বুয়ারাও পেটের দায়ে মানুষের বাসায় কাজ করে, আর আমিও পেটের দায়ে কাজ করি। কণিকা আপু আজ মুরগি রান্না করেছে। আহানা পাশে দাঁড়িয়ে তার ভাতের বাটিতে পানি ডালতেছে। কণিকা আপু খেতে খেতে বলল, আহারে, আমরা কত গরিব মানুষ, একসাথে একটা মুরগি রাঁধে। আর আমি মুরগিটাকে 4 দিনের জন্য ফ্রিজ করে রেখেছি। পিসগুলো প্যাকেটে করে উপরতলা আন্টির ফ্রিজে রেখে এসেছি। আজ শুধু 2 পিস রেঁধেছি, তা না হলে তোকেও দিতাম। সমস্যা নেই আপু। আহানা ভাতে পানি ঢেলে গুঁড়ো মরিচ 1 চামচ দিয়ে গোলে খাটে নিয়ে বসলো। কণিকা খাওয়া হয়ে গেছে, প্লেট ধুয়ে শুয়ে পড়ল সে। আহানা পানি দিয়ে গিলে গিলে ভাত শেষ করলো। আসলে মানুষ তার সুখের জন্য কত কিছুই না করে, নানা বাহানা খুঁজে তা জানে আহানা। তাই শুধু শুধু এসব নিয়ে কষ্ট পায় না সে। কষ্ট তো পেয়েছিল প্রথম দিন, যেদিন সে এই বাসায় প্রথম এসেছিল। কণিকা আর মিম দুজনেই ছিল তখন। আহানার হাতে একটা কানাকড়িও ছিল না বলে সেদিন সে না খেয়েছিল। শুধু সেদিন না, আশ্রম থেকে বের হওয়ার পর কটা দিনই সে পানি ছাড়া কিছুই খাওয়ার জন্য পায়নি। সেদিন মিম আর কণিকা আহানার সামনে খাবার খেয়ে যে যার কাজে চলে গিয়েছিল। ওই দিন আহানা খুব কষ্ট পেয়েছিল। তার সামনে তারা দুজন অবশিষ্ট খাবার আলমারিতে রেখে তালা দিয়েছিল। তারপর থেকে আহানার এসব দেখে কষ্ট পায় না। কণিকা ভেবেছে আহানা ঘুমিয়ে পড়েছে। সে তার মায়ের সাথে ফোনে কথা বলতেছে। হ্যাঁ মা, আজ মুরগি রেঁধেছি। না গো, 4 দিনের জন্য পিস করে আলাদা করে রেখেছি। কি করব বলো, একদিনে রাঁধলে ওই আহানাকেও দিতে হতো, তাই 2 পিস করে আলাদা করে রেখেছি। আরে না, একসাথে গোটা একটা রাঁধলে ওই মেয়েটাকে হার হলেও দিতে হতো। আমি সেটা দিব না। আমার কষ্টের কামাই শুধু আমি আর তোমরা খাবা। তারপরও ওই মেয়েটা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। 1 নাম্বারের চ্যাঁচড়া মেয়েটা। মা, আচ্ছা বাই। আহানা সব কথা শুনল, হাত দিয়ে চোখ মুছে উঠে বসলো। কণিকা চমকে উঠল। আহানা শোনেনি তো? থাক, শুনলেও কি, যা সত্যি তাই বললাম। আহানা চুপচাপ বিছানা থেকে উঠে পানি খেয়ে আবারও শুয়ে পড়ল। পরের দিন মিষ্টিদের বাসার সামনে আসতে কালকের ঘটনা মনে পড়ল। সে কেঁপে কেঁপে শান্তর বাসা পেরিয়ে মিষ্টিদের বাসার ভেতরে ঢুকে গেল। কি হয়েছে মিস, তুমি কি কাঁদছ? না তো, তোমার চোখ মুখ বেলুন হয়ে আছে। আমার মাও কাঁদলে এমন তার চোখ মুখ বেলুন হয়ে থাকে। আহানা হাত দিয়ে মুখ ঠিক করে হেসে দিয়ে বলল, না কই, পড়ো ঠিক করে। মিষ্টিকে পড়ানো শেষে আহানা চুপচাপ বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। শান্ত দরজার সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ। আহানা শান্তকে খেয়ালই করল না। এই মেয়েটার মাঝে মাঝে মন এমন খারাপ থাকে কেন? শান্ত সোফার ওপর থেকে তার জ্যাকেটটা পরে আহানার পিছু নিল। হেঁটেই চলেছে দুজন। শান্ত হাঁপিয়ে গেছে, কিন্তু আহানার কোনো বিরক্তি নেই। সে হেঁটেই যাচ্ছে। এত কষ্ট না করে রিক্সা নিলেই হয়। আমার পা শেষ, এত দূর কই যায় এই মেয়েটা? অবশেষে আহানা তার বাসার সামনে আসলো। ওমা, এত দূর ওর বাসা? কিভাবে হাঁটলো এত দূর? আমি তো মনে হয় মরে যাব। ডেইলি এমন হেঁটে বাসায় আসে নাকি? শান্ত আহানার বাসার জানালা দিয়ে উকি বুকি দিচ্ছে। বাসার ভেতর 3টা আলাদা খাট, পাশে রান্নাঘর মনে হচ্ছে। আহানা বিছানায় ব্যাগ রেখে ওড়না কোমরে বেঁধে তার কালকের পরা জামাটা ধুয়ে গেল। শান্তকে খেয়াল করেনি এখনো। জামাটা উঠোনে দিয়ে এসে এবার ঘর ঝাড়ু দিল। শান্ত সব দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তার বিছানা ঠিক করে বই নিয়ে বসলো। মনোযোগ দিয়ে পড়তেছে সে। শান্ত পাশের দেওয়ালে হেলান দিয়ে একটা সিগারেট শেষ দিয়ে আরেকটা মুখে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এই রোডে সব বাসা, সবগুলোর রং পাঞ্ছে পাঞ্ছে, মনে হয় কয় হাজার বছর পুরনো, আদিম যুগের। এই গলিতে আগে কোনোদিন আসেনি শান্ত। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9টা বাজে। আহানার পড়াশোনা যাচ্ছে না। শান্ত 3টা সিগারেট খেয়েছে এতক্ষণ ধরে। এবার আবারও জানালায় এসে দাঁড়ালো সে। আহানাকে রান্নাঘরে দেখা যাচ্ছে। সেখান থেকে একটা বাটি নিয়ে এসে খাটের উপর বসলো। সে আহানার হাতের বাটিতে কি আছে তা দেখে শান্তর মাথায় যেন বাজ পড়ল।
আহানার হাতের বাটিটাতে শুধু ভাত আর কিছু নেই, ভাতগুলো পানিতে ডুবানো। আহানা সেটাই খুব তৃপ্তি করে খেয়েছে। মাঝে মাঝে গলায় আটকে যায়, তখন টেবিল থেকে পানি নিয়ে খায় সে। আহানার মনে হলো জানালায় কেউ আছে। সে তাকাতে শান্ত সরে গেল সাথে সাথে। আহানা দেখতে পেল না তাকে। আবারও খাওয়ায় মন দিল। শান্ত দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে আছে। এটা কি খাচ্ছে? এই মেয়েটা রোজ এটা খায় নাকি? না, রোজ কেন খাবে? এত টিউশনি করায় টাকা তো কম পায় না মনে হয়। আর আমি যতদূর জানি ও 3টা টিউশনি করায়। মিষ্টির মা 2000 টাকা দিবে, বাকিরাও কত দেয়। আর মিষ্টিকে তো নতুন পড়াচ্ছে। সে তার মনে নিশ্চয়ই আগে আরেকটা পড়াতো, সেটা ছেড়ে মিষ্টিকে পড়ায় এখন মেবি। কারণ আমি তো ওকে এই 3টা ছাড়া আর কোনো টিউশনি করতে দেখিনি। টিউশনিতে বেশি গেলে 3000 করে দেয়, নয়তো 2000। আচ্ছা, মাসিক বেতন মোট মিলিয়ে 8000 ধরলাম। তাহলে এই মেয়ে খাবার খায় কেন? আমার বাসার বুয়াও তো আরও ভালো খাবার খায়। শান্ত জ্যাকেটে ঠিক করে আহমেদের বাসার ওপর তলায় গেল মালিকের বাসায়। দরজায় নক করতে তারেক রহমান এসে দরজা খুললেন। শান্তকে দেখে কিছু বুঝতেছে না তিনি। জিজ্ঞেস করলেন কি চাই। শান্ত সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি কি আপনার বাসার একটা ইউনিট ভাড়া নিতে পারি? তারেক রহমান হেসে দিয়ে শান্তকে বলল ভেতরে আসতে। শান্ত ভিতরে গিয়ে সোফায় বসলো। উনি বসলেন, 3 তলার একটি ইউনিট খালি আছে। তা কত ভাড়া আঙ্কেল? তুমি কি একা থাকবে নাকি আরও কেউ আছে? শান্তর মনে পড়ল আহানার রুমে 3টা খাট দেখেছিল, তার মানে সেখানে 3 জন থাকে। আঙ্কেল, আমি আর আমার 2টা ফ্রেন্ড থাকবো। তাহলে জনপ্রতি 4000 করে দিতে হবে। ওহ, 8000 থেকে 4000 গেলে আর 4000 থাকে। কদিন আগে এলিনে 1000 টাকা মাইট দিয়েছে আহানার, তাহলে থাকে আর 3000। ভার্সিটির ফিস ফার্স্ট ইয়ারে 3000 আর আমাদের 4000, তার মানে আহানার হাতে এখন 1 টাকাও নেই। তাই তো সেদিন কানের দুলের 20 টাকা দিতে চাচ্ছিল না। কানের দুল বেচে চাল কিনেছিল। সব রহস্যের সমাধান সামনে আসতেছে। আচ্ছা, মাসে টাকা দিতে না পারলে কিছু বলেন? আসলে স্টুডেন্ট মানুষ তো। না, কিছু বলি না। কি বলবো আর? কিন্তু আমার বাসার নিচতলা এক মেয়ে থাকে, সাথে আরও 2টো মেয়েও থাকে। সে মেয়েটা 2000 টাকা বাকি আছে এখনও। মেয়েটার 2 মাসের বেতন এখনও ঠিক মতো দিতে পারছে না। সব সময় বকেয়া জমা রায়। হ্যাঁ, কি নাম তার? আহানা। ওহ, কত মাসে টাকা দেয়নি? গত মাসের বাদে পুরনো 2 মাসের দেয়নি। 6000 দিয়ে বলল বাকি 2000 পরে দেবে। এখনও আগের মাসেরটা বাকি। মোট মিলিয়ে এখনও 6000 টাকা পাই আমি তার থেকে। আপনার বিকাশ আছে? হ্যাঁ আছে তো, কেন? আহানার রিলেটিভ হই আমি। জানতে এসেছিলাম ও আপনার বাসায় কেমন আছে। জানা হয়ে গেছে। আমি আপনাকে 6000 টাকা বিকাশ করে দিব, নিয়ে আসবেন কেমন? আর ওর থেকে টাকা চাইবেন না। এখন থেকে প্রতি মাসে আমি আপনাকে 4000 টাকা বিকাশ করব। ও জিজ্ঞেস করলে বলবেন ওর আত্মীয় দিয়েছে। নাম জানতে চাইলে বলবেন রফিকুর রহিম। কিন্তু তোমার নাম তো সারিয়া শান্ত। যেটা বলেছি সেটা বলবেন। এর জন্য আপনাকে আমি বিকাশে টাকা উঠানোর বাড়তি ফিসটার সাথে বাড়তি বোনাসও দিব। কী রকম? 2000, 3000, 4000 টাকা। আচ্ছা ঠিক আছে। শান্ত সানগ্লাস পরে একটা ভাব নিয়ে চলে যেতে নিতে উনি বললেন চা খেয়ে যেতে। শান্ত পিছন ফিরে বলল, আজ আহানাকে রাতে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেমন? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। শান্ত বের হয়ে যাওয়ার সময় আহানার রুমের জানালায় এসে আবারও দাঁড়ালো। জামা পরে চুল আঁচড়াচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। শান্ত মুখটা গম্ভীর করে চলে আসলো সেখান থেকে। বাইক আনেনি সাথে করে, একটা রিক্সা নিয়ে উঠল সে। এই মেয়েটার জীবন এমন কেন? আমি তো জানতাম না। কিভাবে জানবো? কাউকে বুঝতেই দেয় না মেয়েটা। আহানা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরল। হঠাৎ পিছন থেকে তারেক রহমান ডাক দিলেন, জি আঙ্কেল বলুন। মা, আজ আমাদের বাসায় দাওয়াত তোমার, রাতে এসে ডিনার করে যেও। আহানা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কাজ দিয়ে বলল, কি আমি? হ্যাঁ মা, আসিও। ভাবলাম একা একা কী বা খাও, আজ আমাদের সাথে এসে একটু খেয়ে যেও। তোমার আন্টিও এতদিন ধরে কত বলছিল তোমাকে ডাকতে। আসিও কেমন? আমি তো যাচ্ছি বাজার করতে,
টাটকা ইলিশ মাছ আর মুরগি আনতে। কথাগুলো বলে দাঁত কেলিয়ে চলে গেলেন তিনি। আহানা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার হলো কি? কাল মুখের ওপর দরজা দিয়ে চলে গিয়েছিল আর আজ আমাকে দাওয়াত দিচ্ছে। আজব তো। আহানা ভার্সিটিতে ঢুকতেই দেখলো তাদের ক্লাসে শশী ম্যাম। ম্যাম আসবো? আসো। শুনো সবাই, আমি একটা নোটিশ পড়ে শোনাতে এসেছি। নতুনদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এত প্রবলেম ছিল এতদিন, আমরা নবীনবরণ অনুষ্ঠানের দিকে খেয়ালই দেই নাই। এই বছরে তাই দেরি হয়ে গেল। নতুন যারা আছে তাদেরকে সিনিয়ররা মিলে বরণ করবে। সব ডেকোরেশনের দায়িত্ব তাদের। সবাই সময় মতো আসতে হবে অনুষ্ঠানে। অনুষ্ঠান হবে 5 তারিখে, বুঝছো সবাই? জি ম্যাম। আহানাদের ক্লাসে সব মেয়ে ঠিক করলো সেদিন হালকা বেগুনি রঙের শাড়ি পরে আসবে। শান্ত ড্রেস কোড লিখে কাগজ তমালের হাতে দিতে গিয়ে থেমে গেল। তারপর বলল, না থাক, আমি যাচ্ছি। আমি সব ক্লাসে ড্রেস কোড বুঝিয়ে দিয়ে আসব। আহানাদের ক্লাসে এসে শান্ত নিচের দিকে তাকিয়ে থেকে মাথা তুলে বারবার আহানার দিকে তাকালো। আহানা রূপার সাথে কথা বলতেছে আর হাসতেছে। আহানার রূপা বাদে সবাই শান্তের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। ইস, এই ছেলেটা এত সুদর্শন কেন? তার উপর একদিন এক রঙের জ্যাকেট পরে আসে, লাল, সবুজ, খয়েরি, কালো, হলুদ, বেগুনি, নীল। সব জ্যাকেটের কালেকশন মনে হয় ওর কাছেই আছে। যা মানায় না, মেয়েরা রীতিমতো লজ্জায় লাল টমেটো হয়ে আছে। অ্যাটেনশন এভরিওয়ান। আহানা চমকে সামনে তাকালো। শান্ত আহানার দিকে তাকিয়ে ব্রু কুচকে কথা বলা শুরু করলো। বিভিন্ন ইয়ারের ড্রেস কোড বিভিন্ন রঙের। ফার্স্ট ইয়ারের সব মেয়েরা গাঢ় নীল রঙের শাড়ি পরে আসবে আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে আসবে। ওকে? সবাই বলল ওকে। আহানার দিকে তাকিয়ে থেকে শান্ত জ্যাকেট ধরে চেন টানতে টানতে চলে গেল। এই ছেলেটা আমার দিকে এমন করে তাকায় থাকে কেন? ওই, তোর নীল শাড়ি আছে তো? হাসাইলি। যার 2টা জামা তার আবার নীল শাড়ি থাকবে? আমার তো নীল শাড়ি একটাই, না হলে তোকে একটা দিতাম। আমি বরং আমার নীল জামাটা পরে আসব, তাহলেই হবে। সেটা ঠিক আছে। আহানা রূপার সাথে গাছের ওপর বসে পানির বোতল হাতে নিল খাওয়ার জন্য। হঠাৎ তমাল এসে রূপাকে আর ওকে 2 প্যাকেট কি যেন দিয়ে চলে গেল। কিরে আহানা, এইটা কি? রূপা নওশাদের দিকে তাকিয়ে ইশারা করে জানতে চাইলো এটা কি। নওশাদ শান্তের দিকে ইশারা করে দেখালো। এগুলো কে দিছে রূপা? ভিতরে দেখি পেস্ট্রি 2 পিস করে। শান্ত ভাই মনে হয় খাওয়াচ্ছে সবাইকে। কিন্তু কেন? আমি কি জানি, খুশির ঠেলায় আর কি। আচ্ছা, এটা কি কাল সকাল পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে না রাখলেও? কেন বল তো? এমনি বল না। হ্যাঁ থাকবে তো মনে হয়। আহানা মনে মনে খুশি হলো। সে 1 পিস কাল সকালের জন্য রেখে দিবে। সেটা খেলে তার ভাত খেতে হবে না। আহানা 1 পিস নিয়ে মুখে দিতে তার চোখ কপালে তুলে ফেলল। এটা কি রে, এত মজা? ওমা, তুই জানিস না এটা কি? পেস্ট্রি আর কি। কি দিয়ে বানায়? দাম কত? 1 পিস 55 বা 60 টাকা। কেকও বলা যায়। আহানা কেকও চিনল না। জীবনে কেক খায়নি সে, চিনবে কি করে? তার মানে শান্ত এত টাকা খরচ করে সবাইকে খাওয়াচ্ছে। শান্ত মনে মনে খুব খুশি হলো আহানার খাওয়া দেখে। সে এতদিন এটা বুঝেছে যে আহানা ব্রেক টাইমে পানি ছাড়া কিছুই খায় না। তাই সে স্পেশালি আহানার জন্য পেস্ট্রি অর্ডার করেছে। শুধু আহানাকে দিলে নওশাদ, সূর্য আর রিয়াজ গিলে খাবে তাকে। তাই রূপাও আরও কয়েকজনের জন্য কিনেছে। আহানা বাকি পিসটা প্যাকেট সহ তার ব্যাগে ঢুকিয়ে নিল। রূপা তার 2 পিস খেয়ে পেরেছে ততক্ষণে। ছুটি হয়ে গেছে। আহানা আজ আর কৃষ্ণচূড়ার গাছটার নিচে দিয়ে যায়নি, অন্য রোড দিয়ে যাচ্ছে। বারবার পিছন ফিরে তাকাচ্ছে সে। হঠাৎ সামনে শান্ত বাইক নিয়ে এসে থামল। আহানা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। আজ ওই গাছটার নিচে রোড দিয়ে আসুনি কেন? এমনি আমার ইচ্ছা। নীল শাড়ি আছে তো তোমার? আপনি জেনে কি করবেন? শোনো, যদি অন্য রং পরেছ তো ভার্সিটি থেকে বের করিয়ে দিব তোমাকে। আপনাকে ভয় পাই নাকি আমি? আহানা পাশ কেটে চলে যেতে নিতে শান্ত আহানার হাত টেনে আবারও আগের জায়গায় নিয়ে আনলো। হাত ছাড়ুন। আগে বলো, শাড়ি আছে তো? না নেই, জামা আছে নীল, সেটা পরে আসবো আমি।
শান্ত আহানার হাত ছেড়ে দিল। যাও এবার। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত একটা শপিং মলে আসলো। শাড়ির দোকানে ঢুকতে নওশাদ আর রূপাকে দেখে আরেকদিকে পিড়ে দাঁড়িয়ে পড়ল। আরে এরা এখানে কি করে? উফ, এখন নওশাদ আমাকে দেখলে 100টা প্রশ্ন করবে। শিট। শান্ত পকেট থেকে মাস্ক নিয়ে দোকানের এক কোণায় চলে গেল। স্যার, আপনার কিছু লাগবে? নীল শাড়ি দেখান। গাঢ় নীল। এটা বলে তার খয়েরি চুলগুলো টেনে চোখের সামনে নিয়ে আসলো, যাতে নওশাদ চিনতে না পারে। দোকানদার অনেকগুলো শাড়ি দেখাচ্ছে শান্তকে। শান্ত একটা শাড়ি দেখে মুগ্ধ হয়ে গেল। সেটা ধরতে যেতে রূপা ছো মেরে নিয়ে বলল, এটা আমি নিব। নওশাদ, আমাকে কিনে দাও। শান্ত এক টান দিয়ে শাড়িটা নিয়ে হেঁটে চলে গেল। নওশাদ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, বাঁচলাম। আজ পকেটে টাকা নাই। রূপা আমাকে ফকির করে ছাড়বে। কি গো, তুমি লোকটাকে আটকালে না কেন? আমার পছন্দ করা শাড়িটা নিয়ে চলে গেল। যাও নিয়ে এসো। আরে বাদ দাও, আরেকটা দেখো। ওটা তো মনে হয় উনি কিনে ফেলেছে। রূপা মুখ ফুলিয়ে অন্য শাড়ি দেখতে লাগলো। শান্ত শাড়িটা কিনে চলে যেতে নিতে আবার কি মনে করে একটা চুড়ির দোকানে গেল। নীল চুড়ি কিনলো, সাথে নীল গলার কানের সেটও নিল। হালকা হেসে এক প্যাকেট করলো সবগুলো মিলিয়ে। বাইক নিয়ে বসে আছে সে কখন থেকে। আহানাকে বাসায় আসতে দেখলে গিয়ে প্যাকেটটা রেখে আসবে সে। আহানা 6:30টার দিকে বাসায় ফিরল। বাসায় ঢুকে জানালা খুলে দিয়ে উঠানে গেল সকালের ধোয়া জামাটা আনতে। শান্ত চুপি চুপি জানালার সামনে গিয়ে প্যাকেটটা মুচড়িয়ে জানালার গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে এক দৌড়ে পালালো। আহানা জামাটা এনে গুছিয়ে আলমারিতে রেখে রান্নাঘরে যাওয়া ধরতেই তার চোখ গেল জানালার পাশে থাকা একটা চকচকে হলুদ প্যাকেটের দিকে। এদিক ওদিক তাকালো সে। মিম আপু নেই, কণিকা আপুও নেই। তাহলে এটা কে দিল? তাও আমার বিছানার ওপর। যখন বাসায় ঢুকলাম তখন তো এটা ছিল না। আহানা আর দেরি না করে প্যাকেটটা খুলল। ওমা, একটা নীল শাড়ি, চুড়ি আর গলার কানের দুল সেট। আহানা অবাক হয়ে ওগুলো হাতে নিয়ে বসে আছে। একটা চিঠিও আছে দেখছি। সেটাতে লেখা, প্রিয় আহানা, আমি তোর ভোলার মধ্য চৌরাস্তার 4র্থ গলির 5ম বাড়ির 6ষ্ঠতম তলার খালাম্মা। তোর জন্য একটা উপহার পাঠাইলাম। পড়িস কেমন? ভালো থাইস। আমার খালা কোথা থেকে আসলো? আমি তো আমার বাবা মায়ের নামই জানি না। খালা আসলো কই থেকে? আর আমার বাসা চিনল কি করে? চিনলেও দেখা করলেও না কেন? যাই হোক, এত সব ভেবে কাজ নেই। আহানা চট করে শাড়িটা পরে ফেলল। কি সুন্দর, পছন্দ আমার পাতানো খালা। আহানা সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিল শাড়িটা। আশ্রমের মায়ের শাড়িটার সাথে পেটিকোট তো আছে, কিন্তু সেটার ব্লাউজ তো লাল। নীল শাড়ির সাথে তো মিলবে না। আমি এখন ব্লাউজ কই পাবো? দেখি রূপাকে একটা ফোন করি। হ্যাঁ আহানা, বল। তোর কাছে 2টা নীল ব্লাউজ হবে? আমাকে একটা দিতি। হ্যাঁ হবে। আচ্ছা, কাল আনবো। তুই না বললে তোর নীল শাড়ি নেই? ছিল না, আমার কোন খালা যেন পাঠিয়ে। ও আচ্ছা। আলমারি থেকে আবারও প্যাকেটটা নিয়ে আহানা বসে বসে শাড়িটাই দেখতেছে। কি সুন্দর। শাড়ির সাথে একটা কাগজ ঝুলতেছে, দামের মনে হয়। আহানা এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে দেখতে চোখ কপালে উঠে গেল তার। 3000 টাকা! আল্লাহ, এত দাম দিয়ে আমাকে শাড়ি না দিয়ে টাকাগুলো আমাকে দিলে আমি অনেক খুশি হতাম। আহানা শাড়িটা আবার আলমারিতে রেখে দিয়ে তারেক রহমানের বাসায় গেল। ওনার স্ত্রী খুব আদর করলেন, অথচ এতদিন 1 গ্লাস পানিও খাওয়াননি। আর আজ এত আদর। মুরগি, ইলিশ দিয়ে 100টা আইটেম করেছে। মুরগির মনে হয় 2টা এনেছে। মুরগির কোরমা, মুরগি ভুনা, লেগ পিস 2টা আহানার পাতে দিয়েছেন তিনি। আহানা রীতিমতো অবাক হচ্ছে আর খেয়ে যাচ্ছে। প্রতিদিন সাদা ভাত আর নুন খেতে খেতে এখন এই খাবার খেতে আহানার কেমন যেন লাগছে। খাওয়া শেষ নিজের রুমে এসে শুয়ে পড়ল। সে পরের দিন মিষ্টিদের বাসায় গিয়ে লিফটের ভিতরে বাটনে 5 টিপ দিয়ে পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল। পাশে শান্ত দাঁড়িয়ে গেমস খেলতেছে। আহানা বুকে থুতু দিয়ে নিজেকে ঠিক করে রেগে বলল, কি এমন চোরের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি তো খেয়ালই করিনি। আর একটুর জন্য স্ট্রোক করতাম। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বলল, তুমি তো আমাকে জীবনও খেয়াল করো না।
নিচের দিকে তাকিয়ে লিফটে ঢুকলে কি করে লিফটের ভেতর মানুষ দেখবা। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে গেল। লিফট থেকে নামতে গিয়ে দুজনের মাথায় বাড়ি খেলো ধুম করে। ইস, তুমি ঠিক করে হাঁটতেও জানো না। আপনি জানেন বুঝি, স্টুপিড। আহানা চলে গেল। ওমা, আমি স্টুপিড? তুমি তাহলে বেয়াদব। আহানা মাথা ঘষতে ঘষতে মিষ্টির পাশে গিয়ে বসলো। কি হলো মিস, তোমার মাথায়? ওই আসলে বাড়ি খাইছিলাম কারোর সাথে। তাহলে জলদি গিয়ে তার মাথার সাথে আরেকটা বাড়ি দিয়ে আসো, না হলে তোমার শিং উঠবে। আরে না, এগুলো মিথ্যা কথা। না, সত্যি বলতেছি আমি। পরশু আমার সাথে আমার ক্লাসমেট সিয়ামের মাথায় ধাক্কা লেগেছিল। এখন দেখো আমার মাথা এ পাশ দিয়ে ফুলে গেছে, শিং উঠতেছে। আহানা হেসে দিয়ে বলল, আরে এসব কিছু না। তাই নাকি মিষ্টি? তাহলে তো আরেকটা বাড়ি দিতে হয়। আহানা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে আছে। আমিও তো মিসকে সেটাই বলতেছি। মিস বিশ্বাসই করে না। করবে করবে, যখন শিং উঠবে তখন বিশ্বাস করবে। যান এখান থেকে। তোমার বাসা এটা? আমার মিষ্টির বাসা এটা। শান্ত গিয়ে সোফায় বসে পড়ল। আহানা গাল ফুলিয়ে মিষ্টিকে 1 ঘন্টা ধরে পড়ালো। পুরোটা সময় শান্ত মিষ্টির পাশে বসে নিউজ পেপার পড়েছে। আহানা মিষ্টিদের বাসা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটতে শান্ত আহানার হাতের কবজি ধরে এক টান দিয়ে কাছে নিয়ে আসলো। আহানা ভয় পেয়ে গেল কিছুটা। পাকা করিডোর, ভোরবেলা যেমন থাকে আর কি। শান্তর ঠোঁটের কোণে হাসি উজ্জ্বল হয়ে আছে। আহানার আত্মা কাঁপতেছে, হাত মুচড়াচ্ছে সে। শান্তর মাথা এগিয়ে এনে মাথায় একবারে দিয়ে হেসে আহানার হাত ছেড়ে দিল। যাও, তোমার জন্য তো আর আমি শিং নিয়ে হাঁটাচলা করতে পারি না। পরে আমার বিয়েও হবে না। যাও এখন। শান্ত আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। আহানা হাঁ করে দাঁড়িয়ে আছে। কি বলবে, কি করবে কিছুই বুঝতেছে না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। শান্ত দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে না আহানার দিকে। আহানা শান্তর দিকে তাকিয়ে পিছন ফিরতে শান্ত আবার তাকালো। আহানা চলে যাচ্ছে। শান্ত মুচকি হাসতেছে ওর দিকে তাকিয়ে। বুয়া সকালের জন্য বুটের ডাল, ভাজি, ডিম, চিকেন, মশলা আর রুটি বানিয়েছে। শান্ত সেইগুলোর দিকে তাকিয়ে বসে আছে। আহানা তো এখন মনে হয় শুধু ভাত খাচ্ছে। বুয়া? হ্যাঁ বাবা বলেন। আমাকে পান্তা ভাত এনে দেন তো। কি? কিন্তু কেন? কি করবেন? খাবো, কি করবো আর। না বাবা, এসব কি মজা হয়নি? অন্য কিছু বানাই দিই। না, আমি পান্তা ভাত খাবো। বুয়া শান্তর জোড়াজুড়িতে পান্তা ভাত 1 বাটি এনে শান্তর সামনে রাখলো। একটু নুন ছিটিয়ে দিল। শান্ত আগ্রহের সাথে 1 লোকমা মুখে দিয়ে আর সাধ্য হয় কেশে অনেক কষ্ট গিলল। তারপর চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। আহানার খাওয়াটা স্পষ্ট ফিল করতেছে সে তো খুব মজা করে খাচ্ছিল। তাহলে আমার কাছে এটা বিষ মনে হচ্ছে কেন? বুয়া তুমি কি এই খাবার খাও? হ বাবা, ভাত রয়ে গেলে তো আমি বাসায় লই যাই। তারপর আমি আমার মাই আমার ফোলা মিলে খাই। শান্তর চোখে পানি এসে গেল। মানুষ কত ফাইট করে এই দুনিয়ার প্রতিদিন কাটায়, আর আমরা উপর থেকে এসব দেখতেও পাই না, দেখার চেষ্টাও করি না। আমাদের খাবারের 10 ভাগের 1 ভাগ তাদের দিলেও তারা সুখে থাকতে পারত। বাবা কি হলো, খাবেন না? আমি যা বানাইছি তা অন্তত খান। না, আমার খিদে নেই। 1 কাপ রং চা পাঠাও। রং চা? বাবা আপনার শরীর ভালো তো? সর্দি হয়েছে? কেন, সর্দি হলে কি রং চা খায়? না বাবা, আমরা তো সর্দি হলেই খাই, তাই বললাম। কফি আছে তো সেটা বানাই। না, আমি রং চা খাবো। কি রে শান্ত, মদ কি বেশি খেয়েছিস নাকি? কি হয়েছে তোর? এসব কি উল্টাপাল্টা খাচ্ছিস? না এমনি রিয়াজ, মন চাইলো। দেশের গরিব মানুষদের খাবার টেস্ট করা দরকার। ভাই এসব টেস্ট করতে গিয়ে খুব খারাপ লাগে, কষ্ট হয় তাদের জন্য। শান্ত বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্যটা নিচে নামতেছে, পুরো বারান্দা জুড়ে রোদ। শান্ত সিগারেট নিয়ে বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধরিয়ে মুখে দিয়ে ধোয়া আকাশের দিকে চাটতেছে সে। এই অনুভূতিটা একটা শান্তি যোগায়। আচ্ছা, আহানার কি শাড়িটা পছন্দ হয়েছে? আমি শাড়ি কিনতে পারি মা, বলো তো? তার মানে আহানার নিশ্চয়ই সেটা পছন্দ হয়েছে। মা সব সময় কোনো রিলেটিভকে শাড়ি গিফট করা হলে আমাকে নিয়ে যেত। আমি বেছে বেছে
আনকমন খুঁজে দিতাম। বাবা, তোমার চা। শান্ত সিগারেটটা ফেলে দিয়ে চায়ের কাপটা নিয়ে আবার তড়িঘড়ি করে নিচে তাকালো। সিগারেটটা ফাঁকা রোডের উপর পড়েছে। ওই দিনের কথা মনে এসে গেল, সেদিন সে আহানার সামনে সিগারেটটা ফেলেছিল। চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। জীবনে রং চা খেয়েছি কিনা তা মনে নেই, হয়তো খেয়েছি মা থাকতে, আজ আবার খেলাম, এত বাজে স্বাদ। আর আহানা বলল কফির চেয়ে রং চা ভালো, ওর পছন্দ আর আমার পছন্দের সাথে আকাশ তফাৎ পার্থক্য। নওশাদ, বাবা, শান্ত বাবার যেন কি হয়েছে? সকালে এত কিছু বানালাম, সেগুলো রেখে পান্তা ভাত খেয়েছে, এখন আবার কফি রেখে রং চা খাচ্ছে। ও রং চা চাইলো আর তুমি দিয়েও দিলা? তুমি জানো না ওর এই সময় কফি না খেলে সারাদিন শরীর খারাপ থাকে, মাথা ব্যথার জন্য হাঁটতে পারে না। আমি কি করবো? আমাকে ধমক দিয়ে কইলো রং চা খাবে।